অনেকে বলে এটা ভিন্ন মতের কারণে তাকে হত্যা করা হয়েছে। আবার প্রশাসন থেকেও বলা হয়েছে আমি বলি যে ভিন্ন মতের কারণে না, আমরা বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য তাকে হত্যা করা হয়েছে। তিনি কি বলেছিলেন? বলেছিলেন যে ভারত ভাগের পরে, দেশটি ভাগের পরে আমাদের পশ্চিমাঞ্চলে কোনো সমুদ্র বন্দর ছিল না, তাই 6 মাসের জন্য কলকাতা বন্দরকে ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলেন, তারা অনুমতি দেন। আজ সেই কমলা বন্দরকে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। আরেকটি কথা বলেছিলেন, যেখানে ভারত এক রাজ্য আরেক রাজ্যকে পানি দিতে চায় না, সেখানে আমাদের কোনো বিনিময় ছাড়াই আমরা তাদেরকে পানি দিয়ে দিচ্ছি। এই ছোট্ট একটি কথার কারণে তাকে আজ এই নিঃশ্বাস হত্যার স্বীকার করতে হল। আপনার একজন মেধাবী ছাত্র না, চিন্তা চেতনা বুদ্ধির দিক দিয়ে অত্যন্ত মেধাবী, আর যারা হত্যা করছেন তারাও মেধাবী। যেহেতু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই ছাত্র হিসেবে তারা অবশ্যই মেধাবী, কিন্তু তাদের এই অমানবিক, মায়া মমতাহীন, নিঃশৃংস, অসহিষ্ণু হওয়ার পিছনে কারণ কি? কারণ একটাই, আমাদের বর্তমান শাসন ব্যবস্থা, আমাদের এই সরকারের দমন, নিপীড়ন, দখলদারিত্ব মনোভাব, অসহিষ্ণু মনোভাব, তাদের অনুসারে এই আগ্রাসী মনোভাবে পরিণত করেছে। এই জন্য আমাদের 15 বছর আগে বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আরো বলেছিলেন যে এই সরকার দেশকে 20 বছর পিছনে ফেলেছে, আর এই সরকার আরো 50 বছর পিছিয়ে দিয়েছে। কারণ এই যে আমাদের যে মনোভাব, মানুষের যে মনোবৃত্তি, ঐতিহাসিক মনোবৃত্তি, এই থেকে মুক্তি পেতে আমাদের আসলে আরো 50 বছর লেগে গেছে। আমরা যখন বইটা রাজনীতি করছি তখন মিছিল মিটিং এর মাধ্যমে একে অপরকে ধুয়ে দিচ্ছি, বক্তৃতায় ধুয়ে দিচ্ছি, মিছিলে ধুয়ে দিচ্ছে, আবার হলে গিয়ে আমরা একসাথে একটা মিলে কাজটা করছি। কিন্তু আজ আর সেই পরিস্থিতি নেই। এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের এই সরকারকে হটানো ছাড়া আর কোনো উপায় নাই। তাই আমাদের অনুরোধ থাকলো, আপনারা কর্মসূচি দেন, আমরা আছি, আপনাদের সাথে আছি, আমাদের সহযোগিতা করব, এই বলে আমি আমাদের ধন্যবাদ। আমি বক্তাদের প্রতি আবার বিনীত অনুরোধ করছি যে আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন সংক্ষিপ্ত করে দেয়, কারণ পরবর্তীতে তার একটা সভা রয়েছে। আমি প্রত্যেকে 1 মিনিটে তার বক্তব্য, প্রত্যেকের বক্তব্য 1 মিনিটে তার জন্য আপনি সংক্ষিপ্ত অনুরোধ করবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশল রুহুল আলম, আমাদের এমএস সহসভাপতি সাবেক আজকের সভার সভাপতি, সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রকৌশলী বৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই জন্য আমরা উপস্থিত হয়েছি, আমরা জানি এখন এমন অবস্থা যে সর্বাঙ্গী ব্যথা ঔষধ দেব কোথা, আর এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে এদেশে এখন আর স্বাভাবিক কোনো গ্যারান্টি নাই। বুয়েটের মতো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, সেই জায়গায় সাধারণ মতামত দিতে গিয়ে একজন ছাত্রকে সাধারণ পদ্ধতি গিয়ে হত্যা করা হয়েছে। আজকের এই দিনে এই ঘটনার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এরকম
এখন দেশের একটা জগত্তর বাস্তবের মধ্যে একটি অবৈধ অনির্বাচিত সরকার বসে আছে। আমরা আমাদের মূল যে লক্ষ্য, আমরা যখন রাজনীতি করেছি আমাদের একটা রেজিস্ট্রেশন ছিল, আমরা স্লোগান দিতাম, খালেদা জিয়াও বলতেন বিদেশে আমার বন্ধু আছে প্রভু নাই। আমরা এই কথাটা বলি না, বলতে পারি না। আমি আজকে এই অনুষ্ঠানে সবার কাছে অনুরোধ করবো, আমি আজকে প্রধান অতিথিকে অনুরোধ করবো, আমরা যেন সবাই বলি যে হ্যাঁ আমাদের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নাই। তাইলে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা হবে, এদেশের মানুষ তার মতামত দিতে পারবে, এদেশের জনগণের সরকার কায়েম হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দুঃখিত, আমরা স্মরণ সভার আয়োজন করেছি, আমাদেরকে খালি করে দেব। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর এবং রাজশাহী আইবির নির্বাচিত সাবেক নেতা প্রফেসর ডক্টর আখতার হোসেন, তাকে তার বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহিররহমানিররহিম। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভারতের বিরুদ্ধে আগ্রাসনের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রথম শহীদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার সম্মানিত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজি, ভারপ্রাপ্ত সভাপতি অনারেবল প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয় দল বিএনপি, উপস্থিত অ্যাবের নেতৃবৃন্দ, বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা। আসলে আবরার ফাহাদ যদি মানা না যেত ওদের টর্চারে, তাহলে কিন্তু আমরা কিন্তু কিছু জানতেই পারতাম না। এই যে টর্চার সেলকে শুধু একটা ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই গত 12-13 বছরে টর্চার সেল করে ফেলেছে। সেখানে কি হয়? সেখানে চাঁদাবাজি হয়, সেখানে এক্সটর্শন হয়, ধরে নিয়ে যাওয়া হয়, ফ্যামিলির কাছে ফোন করা হয়, বলা হয় যে টাকা দিতে হবে, না হলে অবস্থা খারাপ হবে। এটা কিন্তু কমন, এটা কমন সিনারি। এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রশাসন এগুলা জেনে শুনেও তারা কানে দেয় তুলো আর পিঠে বাঁধে কুলো। তোমরা যা ইচ্ছা করো, আমাদের শুধু গতিটা যেন ঠিক থাকে, এটাই হলো যা ইচ্ছা তোমরা করে দাও। তাই এই যে আবরার ফাহাদ, এই কিন্তু একজন ব্যক্তি না, একে যে হত্যা করা হয়েছে, এ হতে পারতো বাংলাদেশের একজন স্বনামধন্য প্রকৌশলী, তাইলে আমরা তাকে হত্যা করলাম। এ বাংলাদেশের নাম বিশ্বের বহির্বিশ্বে সে উজ্জ্বল করতে পারতো, সেটাকে আমরা হত্যা করছি। এ তার ফ্যামিলির দায়িত্ব নিতে পারতো, তার ফ্যামিলিকে একটা লিভিং স্ট্যান্ডার্ড, ভালো একটা স্ট্যান্ডার্ড দিতে পারতো, সেটাকে আমরা হত্যা করছি। তাহলে আমরা কিন্তু শুধু আবরার ফাহাদকে হত্যা করি নাই, আমরা যদি আমি হত্যা কথা বলি, বাংলাদেশকে আমরা হত্যা করেছি। এবং কার জন্য? আমাদের যে সাম্রাজ্যবাদী, যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এই আবরার ফাহাদ হত্যা হয়েছিল 7 অক্টোবর। জাস্ট 1 মাস পরে এই ফেনী নদী, যেই নদীর পানির সম্বন্ধে সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, সেটার জন্য তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, সেখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার উপস্থিত ছিলেন। এর পক্ষ থেকে যে ফেনী নদীর যে পানি চুক্তি করা হয়েছে, এই পানি চুক্তির মেরিটস ডিমেরিটস, আমাদের লাভ ক্ষতি কি, তো সেখানে আমাদের লাভ বিন্দু মাত্র ছিল না, সবই ছিল আমাদের ক্ষতি। এখানে আমাদের যে প্রকৌশলী রিয়াজুল ইসলাম বিজু ভাইয়ের নেতৃত্বে একটা টিম কিন্তু ফিজিক্যালি যে সেই জায়গায় কিন্তু তারা সবকিছু দেখে আসছে, ভিডিও আমরা দেখাচ্ছি। এই সত্য কথাটা বলার জন্য সে কিন্তু এই সত্য কথাটা আগেই বলছে। এই সত্য কথাটা বলার জন্য তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার লাশ ফেলে রাখা হয়েছিল, আপনারা জানেন যে শিলের মাঝে। তারপরে এটা নিয়ে অনেক নাটক হয়েছে। এখন এটার বিচার, আসলে বিচার কার কাছে চাই? বিচার আসলে কার কাছে চাই? কয়েকদিন আগে দেখলাম পেপারে যে যারা এই মামলার আসামি, তারা সবাই নির্দোষ দাবি করে একটা আবেদন করেছে। হয়তো বা এই নির্দোষটাই অলরেডি গ্র্যান্টেড হয়ে যাবে, হয়তো গ্র্যান্টেড হয়ে আছে, জাস্ট ফর দ্য টাইম বিং এটা ঘোষণা করা হবে। তা আসলে এগুলোর কোনো কিছুই হবে না।
তা আমাদের যে বিএনপির যে নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই জিনিসগুলো ক্ষমতায় গেলে যেন ভুলে না যান। এগুলো বাবা মায়ের চোখের পানি আপনারা যেন তাদের যে চোখের পানি যে মূল্য সেটা অন্তত পক্ষে দেন, কারণ আমরা তো আর আপনার কাজকে ফিরিয়ে দিতে পারবো না। তারা যে যে যন্ত্রণা যে কষ্ট সেটা যদি একটু লাঘব হয় সেটা একটু কাইন্ডলি ব্যবস্থা করবে। সকলকে ধন্যবাদ আমাকে বলার উপস্থিত ছোট করার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর আখতার হোসেন। আমাদের মাঝে ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং আমরা যেখানে বসে আছি সেই জাতীয় প্রেস ক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি, সাংবাদিক নেতা শওকত মাহমুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপির নির্বাচিত সভাপতি, আমার দেশের সম্পাদক, অন্যতম সম্পাদক, বার্তা সম্পাদক, সাংবাদিক এম আব্দুল্লাহ সহ আরো যারা উপস্থিত হয়েছে। আমাদের মাঝে প্রকৌশলী নেতা বিজু বড়ুয়া সহ অনেকে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে স্বাগত জানাই। প্রিয় উপস্থিতি, এখন যাদের নাম করব অত্যন্ত সংক্ষিপ্তভাবে তারা তাদের বক্তব্য রাখবেন। আমি লিখিতভাবে অনুরোধ করছি, প্রধান অতিথির অনুরোধ। এখন বক্তব্য নিয়ে আসছেন শিবির শামীমুর রহমান শামীম, সহযোগিতা সম্পাদক। দুঃখিত, এই বক্তব্য রাখতে পারবেন না। আমাদের মাঝে এবার বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল, জাতীয় নির্বাহী কমিটির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক, নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সাংবাদিক, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে স্মরণ সভায় এসেছি, জানি না আরো কয়েকটা স্মরণ সভা করা লাগে, কখন তার বিচার হয় তা আমরা জানি না। তবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে আজকে আমাদের স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন আমরা নিজেরা আমাদের সন্তানরা কথা বলতে পারে না, লেখাপড়া করে চাকরি করতে গেলেও যেমন সত্য কথা বলতে পারে না, আবার সরকারি চাকরি করতে গেলেও ৫,০১৪ গোষ্ঠীর সার্টিফিকেট লাগে, জন্মসূত্রে আওয়ামী লীগ হওয়া লাগে, আবার আওয়ামী লীগ হলো তার পিছনে আবার লেগে দেয় ডিবি, এসপি, ডিএসপি চাকরি করে কি করে, এভাবে চলতেছে দেশের অবস্থা। আমি মনে করি আজকে যে অবস্থা থেকে পৌঁছেছে, আমরা যারা বিএনপি করি বা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে, দেশের 70% লোক কিন্তু কেউ চাকরি পাচ্ছে না, সরকারি চাকরি পাচ্ছে না, মেধাবী ছাত্র হওয়ার পরও পাচ্ছে না। আপনার কিন্তু মেরে ফেলেছে, আরো শত শত আপনার মেধাবী আপনার মনে যাচ্ছে তার মেধা সত্ত্ব নিয়ে বেঁচে থেকে, কারণ তারা তাদের মেধাটুকু দেখাতে পারছে না, সেই মেধাগুলো মেধাহীন হয়ে যাচ্ছে, সমাজে তারা চাকরি পাচ্ছে না, অনেকে আবার দেশ ত্যাগ করে চলে যাচ্ছে। কাজে আমি মনে করব এখানে আমাদের দলের একটা বিরাট করণীয় দায়িত্ব রয়ে গেছে, দেশবাসীর সেই আশাটুকু করে যে এবার যাতে আমরা তৃণমূল থেকে সংগঠনগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, তৃণমূল থেকে উচ্চ পর্যন্ত সর্বোচ্চ মহল থেকে সবার সহযোগিতায় আমাদের সবগুলো কমিটি সুন্দরভাবে সাজিয়ে সংগঠনকে এমন ভাবে নিয়ে আসি আমরা, যাতে আমার দাবি একটাই হবে যে এই হাসিনা ক্ষমতা থাকলে আমরা কোনোদিন এই মেধা বিকাশ করতে পারবো না। এই হাসিনা জীবিত থাকলে বা হাসিনা ক্ষমতা থাকলে, এই হাসিনা যদি সরকারের ক্ষমতা থাকে, তাহলে আমরা মনে করি এই মেধা কোনোদিন কাজে লাগবে না, এই দেশ থেকে মানুষ বিদেশে চলে যাবে, যারা থাকবে তারা পঙ্গু হয়ে থাকবে, তারা কথা বলে তারা গুম হয়ে যাবে। কাজে আমি মনে করি এক দফা এক দাবি একটাই হওয়া উচিত, হাসিনা তুই কবে যাবে? এক দফা এক দাবি, এই হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এক দফা এক দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য যা যা করা দরকার, আগামী নির্বাচনের আগে সবকিছু বাদ দিয়ে সবার যা যা শক্তি আছে সমস্ত শক্তি সঞ্চয় করে
যখন যেই মুহূর্তে যে ডাক আসবে সে ডাকে যেন প্রস্তুত থাকেন। একটাই কথা, নিরপেক্ষ নির্বাচন চাই, ওই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, তাহলে শুধু আমরা বেঁচে থাকতে পারবো, তাছাড়া বিকল্প কোনো কথা নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফুদ্দিন কোকলাই জালালুদ্দিন বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন অ্যাব নেতা, অ্যাবের ভাইস প্রেসিডেন্ট, আইবি রাজশাহী কেন্দ্রের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আইসিটি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী শাহ খালিদ হাসান চৌধুরী পাইনি। সভাপতি নেতৃবৃন্দ, সালে আমার জন্য হয় মাইনুল আসাদ বিজু মারা গেছিল হঠাৎ, কেউ করতে এবং এখনো মনে তাই আজকে যে ক্লাসে আমার সাথে আমার প্রিয় তারিখে আপনারা দেখছেন জাস্টিস দিলে জাস্টিস দিনাই, যত দেরি হবে তত আমরা বিচার পাবো, বিচার কথা পাই আজকে সবাই, সেটাই আমাদের বক্তব্য। শহীদ আবরার ফাহাদের সেই হত্যার আগ মুহূর্তে যে ভিডিওটি আমরা আপনাদেরকে এখন দেখাবো, সংক্ষিপ্তভাবে দেখাবো। আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন আমাদের অ্যাবের সম্মানিত যুগ্ম মহাসচিব প্রকৌশলী তানভীরুল হাসান বাবা, উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা সবাই দেখি
এই লোকটা এখানে এখানে আসছে কেন ছবি প্রকৌশলী মোতাহার হোসেনকে তার সংক্ষিপ্তভাবে 1 মিনিটের মধ্যে বলতে হবে। ভিডিও দেখে কি হবে বলেন? রক্ত তো টকবগিয়ে ফুটে না, গায়ে আগুন জ্বলে না। আজকে কি হবে ভিডিও দেখে? হাজার হাজার আপনারা আজকে নিহত হচ্ছে, খুনের শিকার হচ্ছে। আজকে দেশে সুবিচার নাই, আইনের শাসন নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পুলিশ মনে করে আমি ক্ষমতাশালী, প্রশাসন মনে করে আমি ক্ষমতাশালী। কে ক্ষমতাশালী? কি র চালাচ্ছে দেশ, নাকি হাসিনা চালাচ্ছে দেশ, নাকি পুলিশ চালাচ্ছে, না প্রশাসন চালাচ্ছে? কে চালাচ্ছে? প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে বেশি কথা বলার দরকার নাই। আজকে আমরা শেষ হয়ে গেছি। আজকে কিছু নেই, আইনের শাসন নেই। আজকে দেশটা স্বাধীন হয়েছে, মানুষ আজকে স্বাধীন হতে পারেনি। ৭১ সালে পাকিস্তানি রাজাকার দেখেছি, আজকে হচ্ছে ভারতীয় রাজাকাররা, ডিজিটাল রাজাকাররা আজকে দেশটাকে শেষ করে দিচ্ছে। তাই আজকে আমার একটি মাত্র বক্তব্য, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, বাম বুঝি না, ডান বুঝি না, সবাইকে ঐক্যবদ্ধ এক কাতারে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আজকে অবৈধ স্বৈরাচার রাতের সরকারকে সরাতে হবে, বলতে হবে অবৈধ স্বৈরাচার রাতের সরকার
কবে বিদায় নিবি? কবে কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্দলীয় সরকারের মাধ্যমে দেশে নির্বাচন সংগঠিত হবে? আজকে বাক স্বাধীনতা নেই, কিছু নেই, আজকে কথা বলার অধিকার নেই, যেখানে সেই দেশ কি করে টিকে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আমরা এবার মঞ্চ থেকে আমাদের অতিথিদের বক্তব্য শুনবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের টেক্সটাইল ডিভিশন আইবি সাবেক চেয়ারম্যান এবং আইটিইটির সাবেক নেতা এবং টেক্সটাইল ফোরামের সভাপতি, অ্যাবের সহসভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম ভাই। আমরা ওনার বক্তব্য শুনবো। অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম ভাই। মেধাবী শিক্ষার্থী আপনার ভারতের আয়োজিত সভার সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে প্রবিষ্ট অধ্যক্ষ ফোরামের সম্মানিত সভাপতি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আমার উপস্থিত বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বলার তেমন কিছু নেই। আবরার পাহাড় হত্যাকাণ্ড কি উদ্দেশ্যে ঘটেছিল আমাদের এটা আসলে অ্যানালাইসিস করা প্রয়োজন। এত নিষ্ঠুর নির্মমভাবে কেন একজন মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হলো? এটা সাধারণ এই 20-25 বছর 20-22 বছরের বইলে যারা শিক্ষার্থী তাদের মাথা থেকে আসে না। এটা শুধু প্রকারে একটা চক্রান্ত আমাদের সেই এটাকে অ্যানালাইসিস করতে হবে। আমাদের মতো অনেক মেধাবী আছে যারা অ্যানালাইসিস করে বের করতে পারবে কেন এই সমস্ত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে। তাহলে আমরা পরবর্তী এই হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ডগুলোকে আমরা দেখিয়ে দিতে পারবো। আদারওয়াইজ এগুলো একের পর এক চলতেই থাকবে, এটার কোনোদিন শেষ হবে না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অবরুদ্ধ। উনি বলতে পারেন জেলেই আছেন। আমরা কিন্তু তার মুক্তির ব্যাপারে আদৌ কিছু করতে পারি না। আমাদের উচিত, আমরা কিন্তু কান্ডারি দিই না, আমাদের উচিত ম্যাডাম খালেদা জিয়াকে সর্বপ্রথমে মুক্ত করা। তারপরেই দেখবেন যে অনেক সমস্যার জ্বর ভুলে গেছে। সুতরাং এই ব্যাপারে আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত মহাসচিব সাহেব উপস্থিত আছেন। আমি আশা করব ওনার কাছে এই ব্যাপারে আমরা কিছু নির্দেশনা এবং কিছু বক্তব্য শুনতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ সেলিম ভাই। আলোচনায় এবারে অংশগ্রহণ করবেন আমাদের সাংবাদিক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, অত্যন্ত বক্তব্য সুন্দর উপস্থাপন করতে পারেন। আমাদের মাঝে তিনি বক্তব্য নিয়ে আসছেন কাদের গণিত চৌধুরী ভাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের মেধাবী শিক্ষার্থী, আপনার ফাহাদের দ্বিতীয় শাহাদাত বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, এর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ডিআরডি মিস্টার বিজু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মার্জিত রাজনীতি, এদেশের 17 কোটি মানুষের মুক্তির কান্ডারি কেন্দ্রীয় মহাসচিব মালুকি উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের সম্পাদিত সম্পাদিত নেতা, প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি সদস্য, বাংলাদেশ ফেডারেশন সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেশন সমিতি ইউনিয়নের সভাপতি সাংবাদিক সম্পাদিত নেতা এম আব্দুল্লাহ,
এর মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আমার দেশের নির্বাহী সম্পাদক শেখ আব্দুল আহমেদ, আমাদের শিক্ষকদের অভিসম্পাদিত নেতা ফেসবাক থেকে আন্দোলন করতে গিয়ে কৃষিবিদ শামীম ভাই, ইঞ্জিনিয়ার বকুল ভাই, আমাদের ডক্টর জাহিদ ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, সতীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই এফকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর এমন একটি দিনকে আজকে মানুষের সামনে নিয়ে আসার জন্য। আপনার দেশের এক মেধাবী সন্তানের নাম, আপনার এই জাতির একটা হির টুকরো, সে বেঁচে থাকলে জাতিকে অনেক কিছু দিতে পারত। ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন যে অসম চুক্তি, জাতীয় স্বার্থ বিরোধী চুক্তিগুলো, তার বিরুদ্ধে দিয়েছিলেন। হাসিনার বিরুদ্ধে বলেননি, জয়ের বিরুদ্ধে বলেননি, অবৈধ সরকারের দুর্নীতি দুঃশাসন ভোটারদের বিরুদ্ধে বলেন না। শুধু দেশপ্রেমকে বুকে ধারণ করে ভারতের 28 কাজের বিরুদ্ধে দিয়েছিলেন। তাকে বেঁচে থাকতে দেয়নি, তাকে বেঁচে থাকতে দেয়নি মুজিব আদর্শের লোকেরা, ছাত্রলীগের গুন্ডারা কি নির্মম ভাবে হত্যা করেছে। আমরা কিছু আগে ভিডিও ফুটেজে দেখেছি, ছাত্রলীগ সে ছাত্রটা করতো না, সে কোনো রাজনীতি করতো না, রাজে বুঝতো না, দেশকে ভালোবাসতো। এই দেশকে ভালোবাসাই তার জন্য কাল হয়েছে, এবং দেশকে যারা ভালোবাসেন এই আওয়ামী লীগের কাছে তারাই হচ্ছে শত্রু। বিশ্বজিৎ খেয়াল আছে আপনাদের, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে সে বিশ্বজিতের কথা কাজ করত। নির্মম ভাবে সেদিন তাকে কুপিয়ে কুপিয়ে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। দুনিয়ার কোন সভ্য সমাজে সেটা কল্পনাই করা যায় না। সে বারবার বলেছিল আমি বিশ্বজিৎ, আমি হিন্দু, আমি হরতালের পক্ষে নই। না, তাকে ভাবতে দেয়নি। কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করেছে। তার শরীরে একটু রক্ত আর ছিল, সব জমিয়ে তাকে হত্যা করেছিল এই মুজিব আদর্শের বিরুদ্ধে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে নারায়ণগঞ্জের টকির কথা, তার বাবা এখন কালে সেদিন এই বাচ্চাটিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আজও সে হত্যার বিচার হয় না। কারা হত্যা করেছে? হত্যা করেছে শামীম ওসমানের ভাইয়ের ছেলে। আজ মুক্ত বিহঙ্গের মতো সে ঘুরে বেড়াচ্ছে নারায়ণগঞ্জে, আর টকির বাবা ভয়ে ঘর থেকে বের হতে পারেন না। এই হলো বাংলাদেশের গণতন্ত্রের নমুনা। মাদার অফ হিউম্যানিটি, ওনার সন্তানদের কাণ্ড। ছাত্রলীগ মেধাবী সন্তান, ছাত্রলীগ মেধাবী নেতা নুরু চট্টগ্রামে কি নির্মম ভাবে তাকে হত্যা করছে। আপনি জানেন, ছোট বাচ্চাকে নিয়ে বুকের মধ্যে 2 মাসের বাচ্চাকে শুয়েছিল, সেখান থেকে চড়িয়ে তাকে গেঞ্জিটাও দুধেরও করতে দেয়নি, ধরে নিয়ে থাকে পিচ পোড়া বেঁধে মহিষকে জমায় রাখে। গরুকে নয়, আরো শক্তিশালী পণ্য গরুদেরকে যেভাবে জমায় হয়, গয়া বলা চট্টগ্রাম মাসে যেভাবে মোটা রশি নিয়ে শক্ত বাঁধে, সেভাবে বেঁধে মুখের ভিতর তার অন্য ঢুকিয়ে নিয়ে তার চামড়া খুঁজে খুঁজে শরীর থেকে সেদিন তুলে নিয়েছিল এই সরকারের ছাত্রলীগের গুন্ডারাই। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার কথা। সেখানে বর্ধিত বেতন কমানোর জন্য তারা আন্দোলন করছিল। সে অপারতে ছাত্রলীগের ছেলেরা তাকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে কি নির্মম ভাবে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিচার হয়েছে? বিচার হয়নি। আরো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্ররা যখন রাস্তায় নেমেছিল, সেই স্কুল ছাত্রদেরকে কিভাবে পাষাণের মতো পিটিয়ে পিটিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। দেখেছেন সেদিন আমাদের বোনদেরকে, আমাদের কন্যাদেরকে ধরে নিয়ে কিভাবে তাদের শালীনতাহানি করেছে। আমরা সেদিন দেখেছি কিভাবে সাংবাদিকদেরকে পিটিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে সেদিন রক্তাক্ত করেছে। কোন বিচার কি এই রাষ্ট্র করেছে? এই রাষ্ট্র কোন বিচার করেনি। অতএব রাষ্ট্র হলো এই খুনিদের পৃষ্ঠপোষক। আমার এই খুনিদের পৃষ্ঠপোষক নাকি মাদার অফ হিউম্যানিটি হয়। লজ্জা লাগে আমাদের।
আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি শেষ করে দিব। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 96 কথা। এখানে যারা আছেন তারা জানেন সেদিন অফিসগামী অফিসারদেরকে কিভাবে দিগম্বর করা হয়েছিল। এই যে জুয়েল চত্বরের সামনে সেদিন সচিবালয়ে আসছিলেন এক অফিসার, কিভাবে তার জামা গেঞ্জি প্যান্ট খুলে নিয়েছিল। খেয়াল আছে কারা? এই সোনার চেহারা হিউম্যানিটি যাকে বলা হয় মাদারা, তার সন্তানেরা, আদর্শের সন্তানেরা সেদিন প্যান্ট খুলে নিয়েছিল। পুরো মানুষের সে আঞ্জাম মাসুদ এখন নাকি সংস্কৃতির দ্বারক বাহক, তার ছবি সবাই ধরেছে নিত্যবাদ সহ অন্যরা দেশে আলম ছাত্রলীগের, সে এখন বড় ধরনের একজন রাজনীতিক। দুর্ভাগ্য এই জাতি আজ রাষ্ট্র পরিচালনা হচ্ছে দিগম্বর আলম, সেই দিগম্বর আঞ্জাম মাসুদরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা নিশ্চয়ই খেয়াল আছে। সেখানকার ছাত্রলীগের সেক্রেটারি জসিম 100তম ছাত্র নিদর্শনের পরে সে জুলুস করেছেন। এই হলো বাংলাদেশ। দুর্ভাগ্য এদের পৃষ্ঠপোষকরাই আজকে রাষ্ট্রের দ্বারক বাহক, তারাই মাদার ইউনিটি পুরো অসভ্য সমাজে আমরা আজকে বাস করছি। ওরা বিদ্রোহী করছে না, হাজার হাজার কোটি টাকার মারি হয়েছে ছাত্রলীগের ছেলেরা। ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা 2000 কোটি টাকা পাচার করেছেন, ছাত্রলীগের এক সভাপতি 6.5 কোটি টাকা বাড়ি করেছেন। লুটে লুটে খাচ্ছে দেশটাকে। আজকে কংগ্রেসের দানবে পরিণত হয়েছে ছাত্রলীগ। এই ধারকদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। আজকে জঙ্গিদের কথা বলেন, শেষ করার আগে বলি, এই যে ঘটনাগুলো যারা বিশ্বজিৎকে কুপি কুপি হত্যা করেছে, যারা আপনারকে হত্যা করেছে, যারা আপনার সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যারা নিরাপদ সড়কের দাবিতে আমাদের কোমলবতী শিশুদেরকে মেরে রক্তাক্ত করেছে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে, এর চেয়ে বড় জঙ্গি বাংলাদেশে আর কেউ হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। এই আওয়ামী ছাত্রলীগ যুবলীগের হাত থেকে বাংলাদেশে বাঁচাতে গেলে বাংলাদেশে কোনো জঙ্গি আতঙ্ক থাকবে না। সবচেয়ে বড় জঙ্গি সংগঠন প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ। কাজে এই জঙ্গি শাসক, জঙ্গি শাসক, এই অবৈধ সরকারকে যদি আপনি হটাতে না পারেন, এই ধরনের রাষ্ট্রযাত্রা কোনতেই থাকবে। আমাদের সন্তানরা নিরাপদে থাকতে পারবে না, এই দেশের সার্বভৌমত্ব নিরাপদ হবে না। সর্বশেষ আপনার দিবসে আজকে আমাদের অঙ্গীকার হোক, এই ফেসিবাদের দমন থেকে, এই আওয়ামী দুঃশাসনের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করবো। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাদের গনি চৌধুরী, সাংবাদিক সভাপতি, যাদের উপস্থিতিতে আমরা আজকের এই অনুষ্ঠান সফল হচ্ছে, তাদের উপস্থিতি আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। আমি কিছু কিছু নাম বলে দিচ্ছি যারা আসিফ হোসেন ছাত্রদলের আহ্বায়ক, মুক্তাদির বিল্লাহ আহ্বায়ক বাংলাদেশ খ্রিস্টান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের, মোহাম্মদ সোহাগ হোসেন আইবি জহিরুল্লাহ সাইমুল যুগ্ম সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাইস প্রেসিডেন্ট ঢাকা কলেজ, মোহাম্মদ মাসুদ রানা, মঞ্জুরুল ইসলাম আর অনেক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিকদের অত্যন্ত প্রিয় মুখ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ আমাদের মাঝে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েটের মেধাবী ছাত্র আমাদের স্মরণে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সাহেবের আয়োজিত আজকের স্মরণ সভা সমাবেত সভাপতি এবং সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম লিচু, আজকের অনুষ্ঠানের সংগ্রামী অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির সভাপতি আছেন, আমাদের সাংবাদিক সমাজের অভিসংবাদিত নেতা বাজারের সাংবাদিক সৌরভ মাহমুদ, পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, আছেন সংবিধান পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার এজাজুল হোসেন, শিক্ষক পরিষদের
সংগ্রামী সভাপতি জনাব আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব কাদের গনি চৌধুরী, ইঞ্জিনিয়ার হাসিম, ইঞ্জিনিয়ার কারিম ভাই সহ উপস্থিত সুধীবৃন্দ, প্রথমে আমি শহীদ আবরারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার এই হত্যাকাণ্ডের আজ 2 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তার বিচার হয়নি। গতকালই আমি দেখেছি যে সরকারি উকিল অ্যাডভোকেট তিনি বলেছেন যে কোভিডের কারণে নাকি তার বিচার কাজ শুরু করতে পারছেন না। আজকে আমরা যদি ভোট অঙ্গনে যাই, দেখবেন যে বিরোধী দলের বিশেষ করে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে এই কোভিড বারান্দায় ভুগতে হচ্ছে, তাদেরকে প্রতিদিনের হাজিরা দিতে হচ্ছে বা বিচারের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আপনাদের বিচারে আজকে সেদিনও আমি ভোটে গিয়ে দেখলাম যে কেন্দ্রীয় মহাসচিব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের 3-4টা উপস্থিতি আছে। এভাবে প্রতিদিনই হাজার হাজার নেতা কর্মী ভোটে হাজিরা দিচ্ছেন বিরোধী দলের, কিন্তু আপনাদের বিচার তারা নাকি কোভিডের কারণে নাকি তারা বিচার করতে পারছেন না। এভাবে আজ সারা দেশে আপনাদের মতন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে গুম করে ধর্ষণ করে লুটতরাজ করে আজকে এই ক্ষমতাসীনরা বাংলাদেশকে জব্দ করে ফেলেছে। তারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তারা গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছে, আইনের শাসনকে তারা উন্নতি করেছে। গতকালকে আমি একটি বক্তব্য দেখলাম সরকার প্রধানের, তিনি বলছেন যে বিচারের বাণী নাকি এখনো নীরবে লিখতে, কিন্তু আজ আমরা দেখছি যে আপনাদের বিচারই এখনো শুরু হয়নি। আমাদের সাংবাদিক দম্পতি সাগর রনি তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য হাইকোর্ট আদেশ করেছিলেন, কিন্তু তারা এই তদন্ত রিপোর্ট জমা দিলেন, তারা 84 বার সময় নিয়েছেন, আজ পর্যন্ত সেই রিপোর্টের মাধ্যমে জমা দেন। আজ আপনাদের খুনিদের বেশ কয়েকজন ফলাফল করেছে, তাদেরকে আজ দম্বভরে আমরা দেখলাম তিনি বলছেন যে বিএনপিকে কে ভোট দেবে, কারণ তিনি জানেন যে নির্বাচনই তো হবে না, যে নির্বাচন হবে সেটা তো আর নির্বাচন না, নির্বাচন সেই নির্বাচনে তো আর ভোটাররা আসবে না, বিএনপিকে কে ভোট দেবে। তাই আজকে আমাদেরকে যেখানে বিএনপি আছেন, বিএনপিকে এই সামাজিক শক্তিগুলোকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে গড়ে তুলতে না পারলে, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে না পারলে এই সরকারকে সরানো সম্ভব হবে না এবং অবাধ নির্বাচন সম্ভব হবে না। অবাধ নির্বাচন যদি হয়, যদি করা সম্ভব হয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে, তাহলে দেখা যাবে কারা কাকে ভোট। তাই আজ আমাদেরকে সামাজিক শক্তিগুলো ব্যবস্থা আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ ধন্যবাদ সৈয়দ আহমদ আহমেদ। আলোচনায় এবার অংশগ্রহণ করবেন আমাদের নেতা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের পত্রিকার চিফ এডিটর জনাব এস আব্দুল্লাহ। বক্তব্য রাখবেন জনাব এম আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেধাবী ছাত্র
আপনার দ্বিতীয় শাহাদাত এই উপলক্ষে এক আয়োজিত আজকে এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই এবার সিনিয়র সহ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু আছেন আজকের এই স্মরণ সভার মধ্যমণি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচ্ছন্ন একটি নাম বাংলাদেশ জাতীয়তাবাদী এবং আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনের প্রধান ছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন পেশাজীবী নেতা ডাক্তার জাহিদ হোসেন, আমাদের প্রিয় সাংবাদিক নেতা সৌগাত মাহমুদ, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, প্রকৌশলী হাসিনুর রহমান, সৈয়দ আফজাল আহমেদ সহ নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা স্মরণ করছি আপনাকে, কতজনকে স্মরণ করব আমরা? গত 15 বছর, 1.5 দশকে কত আবরারকে জীবন দিতে হয়েছে ফ্যাসিবাদের কবলে পড়ে। কতজনের স্মরণ সভা করব? যদি স্মরণ সভা করতে হয়, সবাইকে স্মরণ করতে হলে মনে হয় প্রতিদিনই অন্তত 10-20 জনের স্মরণ সভা করতে হবে, যদি আমরা দিন গুনে গুনে হিসাব রাখি। তারপর আমরা এখানে সামনে যে প্রেজেন্টেশনে যে লাশটি দেখলাম, এটা আসলে আপনাদের লাশ নয়, এটা আজকের বাংলাদেশের লাশ। বাংলাদেশ আজকে আমাদের লাশ হয়ে শুধু কবরস্থ হওয়ার বাকি আছে। আজকের বাংলাদেশ ফ্যাসিবাদ কবলিত, আধিপত্যবাদ কবলিত বাংলাদেশের চিত্র এগিয়ে আমরা যেটা দেখলাম আজকে এই ভিডিও। আপনাদের অপরাধ কি? অপরাধ হচ্ছে একটি প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে ফেনী নদী নিয়ে কথা বলেছে, আমি সেই ফেনীরই একজন মানুষ, সেই ফেনীতে আমার জন্ম। আমরা সেখানে প্রকৌশলীদের নিয়ে আমরা একটি প্রতিনিধিত্ব, সেই সময় আমরা গিয়েছিলাম ফেনী নদী দেখার জন্য। আজকে ফেনী নদী কেন? বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে আজকে আগ্রাসী শক্তির থাবায় ক্ষত বিক্ষত হয়ে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি আজকে রক্তাক্ত অবস্থায় আছে। আমরা আপনাকে স্মরণ করছি, আপনাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার কি ভাষা আমাদের কাছে আছে? আজকে আপনারা দেখেছেন আমরা সাংবাদিক, আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে চাই, এখানে দাঁড়িয়ে যখন কথা বলছি, আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু কনক সারোয়ার আপনাদের মতোই স্পষ্ট কিছু কথা বলছেন। বাংলাদেশে তিনি মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে ফাঁসানো হয়েছিল, সেখান থেকে জামিন পাওয়ার পরে প্রবাস জীবন বেছে নিতে হয়েছে বাধ্য হয়ে। সেখান থেকে সত্য তুলে ধরার জন্য চেষ্টা করছিলেন এবং তার একটি কনক সারোয়ারের যেসব প্রতিবেদন, তার একটি বৈশিষ্ট্য হলো তিনি যতক্ষণ পর্যন্ত ওইসব তথ্যের বিভিন্ন সূত্র থেকে ক্রস চেক করে নিশ্চিত না হয়ে তিনি কখনো প্রচার করেন। আমার দেখা অন্তত তার স্টোরিগুলো দেখেছি এবং তিনি চ্যালেঞ্জও করেছিলেন, কিন্তু তাকে হাতের নাগালে না পেয়ে আজকে তার নিরীহ বোনকে রাতের মধ্যরাতে একজন নিরীহ গৃহবধূকে, 3 সন্তানের জননী, তাকে মধ্যরাতে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পরে আদালতে হাজির করার আগেই 3 দিন কাটিয়ে দিয়েছে। যেদিন গ্রেফতার করলো মধ্যরাতে, তার পরের দিন সন্ধ্যায় গিয়ে গ্রিপ করে জানালো তাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলা দেয়া হলো 2টি মিথ্যা মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, মাদকের মামলা। একজন নিরীহ গৃহবধূ, তার 2 বছরের একটি বাচ্চা রয়েছে, তিনি নাকি আইস মাদক, নতুন কি আবিষ্কার, আইস মাদক নিয়ে তিনি বাসায় বসবাস করছেন, 2 বছরের বাচ্চা লালন পালন করছেন, আইস মাদক ব্যবহার। আজকে তাকে সেই দলদাস আদালতের কাঠগড়ায় তুলে তাকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আজকে তিনি রিমান্ডে আছেন, আমরা যখন এখানে আছি। একজন নিরীহ নারীর অপরাধ হচ্ছে তিনি একজন সত্য উচ্চারণকারী ভাই,
চিন্তা করা যায় কোন সভ্য সমাজে কনক সরোয়ার যদি কোনো বাড়াবাড়ি করে থাকেন, অপরাধ করে থাকেন, তার বিরুদ্ধে আপনি পত্রপত্রিকায় দেখলাম যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে তাকে ধরে আনার জন্য, সেটা আনেন পারলে, মূল থাকলে সেটা ধরে আনেন আমেরিকা থেকে, তাকে বিচারের আওতায় আনেন। তার বোর্ড কি অপরাধ করেছে? বন্ধুরা, আরেকটি দেখলাম ছাত্র দল কি যুব দলের এক নেতাকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ মা বাবাকে তুলে নিয়ে গেছে, চাচাকে পর্যন্ত তুলে নিয়ে গেছে। কি চিত্র দেখছি? এটা কোন জঙ্গলেও তো এরকম পরিবেশ, এরকম পরিস্থিতি নাই। জঙ্গলের হিংস্র প্রাণীরাও এ ধরনের কর্মকাণ্ড, এ ধরনের কাণ্ড করেন। সেই সমাজে আমরা আজকে বসবাস করি। আজকে এই ফেসিবাদ দীর্ঘায়িত হতে হতে দানবীয় শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে, এখন আর তাদের নিজস্ব প্রতিপক্ষ শত্রুর মধ্যে তারা আর শত্রু বুঝে পাচ্ছে না, নিজেদের মধ্যেও তারা নানান ধরনের কেরিকেচা করে তারা এখন এই পর্যায়ে গিয়ে কথা দীর্ঘ করার সুযোগ নাই। আপনাকে আমরা স্মরণ করব, একই সঙ্গে আমাদেরকে শপথ নিতে হবে। আজকে শপথ নিতে হবে এই ফেসিবাদ মুক্ত করার উপায় বের করতে হবে। আজকে সংবাদ সম্মেলন করে দম্ভ করেন, অহংকার করেন, কে আছে কার জন্য ভোট, কাকে ভোট দিবে, এই অহংকারের আপনার কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি সেই অহংকারীদের। আমরা নমরুদ ফেরাউনের সময় আমরা এরকম শুনেছি, আর কেউ না। আজকে সেই পর্যায়ে সেরকম কণ্ঠ আমরা সেরকম প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। দিয়ে দেখেন একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, কাকে কে ভোটবে তখন দেখবেন, কি জন্য ভোটবে সেটা দেখবেন, টের পাবেন, একটি নিরপেক্ষ ভোট দিয়ে দেখবেন। বন্ধুরা, আমরা যদি সবাই আজকে কৌশলের অবলম্বন করি যে নিজে তো বাঁচলাম, কার কি হলো, আপনারের হয়েছে, অমুকের হয়েছে, কনক সরোয়ারের বোনের হয়েছে, আমাকে তো ধরে নেই, আমরা কেউ রেহাই পাবো না, সেটা মনে হয় উপলব্ধি করার সময় এসেছে। আসুন আমরা সকল পেশাজীবী সর্বস্তরের মানুষ শপথ গ্রহণ করি এই দুঃশাসন ফেসিবাদের কবল থেকে মুক্তির উপায় বের করি। যদি প্রত্যেকে শপথ গ্রহণ করি যে জীবন দিয়ে হলো এই ফেসিবাদ থেকে আমরা মুক্ত হব, তাহলে একজনকেও জীবন দিতে হবে না। আর প্রত্যেকে যদি মনে করি যে আমি রক্ষা পাই, আমি কোন রকমের রক্ষা পেলে হলো, বাকিরা জীবন দেখ, আগে আমি দেখি ঘরে বসে ফেসবুকে দেখি কে কে আগে কি হলো, তাহলে প্রত্যেককে একে একে আজ হোক কাল হোক জীবন দিতে হবে। সেই জায়গায় বাংলাদেশটা চলে গেছে। আসুন আমরা সেই শপথ, সেই অঙ্গীকার নিয়ে আজকে আপনাদের প্রতি সেই শ্রদ্ধাটা জানাই। এবং আজকের এই আয়োজনের জন্য আমি এর প্রতি বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। অন্তত পক্ষে স্মরণ করেছেন, এই শহীদদের স্মরণ আমাদেরকে বারবার করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। এই জন্য আধিপত্যবাদী শক্তির কাছে বার্তাটি দিতে হবে, এক আপনারকে হত্যা করা গেল, আপনার যা চেয়েছে আপনার আদর্শকে হত্যা করা যায় নাই, এই বার্তাটা দেওয়ার জন্যই বারবার স্মরণ করতে হবে। আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আমাকে বলতে দেওয়ার জন্য, ধৈর্য ধরে শোনার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা বিনীতভাবে অনুরোধ করছি সহকারে আমাদের বক্তব্য শুনবে, আসবে নাকি পারস্পরিক কথাগুলো বন্ধ রেখে আমরা বক্তব্য শুনি। আমাদের অসংখ্যবার অগণিতবার হামলা মামলার শিকার হয়েছে এবং জেল কেটেছেন এবং মৃত্যুর দ্বার থেকে বেঁচে এসেছেন আমাদের অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সংগ্রামী সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, আমার দেশ পত্রিকার সম্পাদক শ্রী মাহমুদুর রহমান। আমরা ওনার জন্য দোয়া করব। উনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, আমরা গায়ে একটু দোয়া করি উনি যেন সুস্থভাবে, শারীরিকভাবে সুস্থ হয়ে ওনার লেখনী যাতে আমরা শুনতে পারি, দেখতে পারি, পড়তে পারি, সেই দোয়া করি। প্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্যতম নেতা
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য লীগের সংগ্রামী চেয়ারম্যান শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েটের মেধাবী ছাত্র আপনার পড়ার স্মরণ সভার শ্রদ্ধা সভাপতি প্রফেসর রিয়াজুল ইসলাম লিজু আজকে এই স্মরণ সভার প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব শওকত মাহমুদ, সদস্য সচিব ডাক্তার এ.এম জাহিদ হোসেন, কৃষিবিদ নেতা জনাব কেলেরি ভাই, কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং ইঞ্জিনিয়ার হাসিন আহমেদ, ইঞ্জিনিয়ার কায়ুম ভাই, সাংবাদিক নেতা জনাব এম আব্দুল্লাহ, জনাব সৈয়দ আব্দুল আহমেদ সহ উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতৃবৃন্দ। আমি একেবারেই সংক্ষেপে, কারণ মাননীয় মহাসচিব বক্তব্য রাখবেন, 2 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যে আজকে যে চিত্রটি আমরা এখানে দেখলাম, আপনাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আসলে এই চিত্র আমরা দেখতেই থাকি, এটার কোনো প্রতিকার আমরা পাবো না। আমি জেলখানায় দেখেছি বিশ্বজিৎ হত্যা মামলার যে আসামি ছিল, এই আসামিদের জেলখানার হাই সিকিউরিটিতে যেভাবে তাদের পদচারণ, মনে হয় না যে তারা একটি হত্যা মামলার আসামি, তারা সেখানে মনে হয় পিকনিক করতে গিয়েছিল। এবং আপনারা জানেন যে তাদের মূল আসামিরা তারা কিন্তু খালাস পেয়েছে। ঠিক একইভাবে আপনার হত্যা মামলার আসামিরা তারাও দেখবেন এক সময় এই ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিবে। আজকে যেই কথাটি আমাদের এই ইঞ্জিনিয়ার বকুল ভাই বলেছেন যে নিরপেক্ষ নির্বাচনের কথা, নিরপেক্ষ নির্বাচনের কথা তো আপনার পত্রিকায় দেখলাম, ওই যে শেক্সপিয়ারের ক্লাউন নাটকের যে ক্লাউন চরিত্রের ওবায়দুল কাদের, সে তো বলেছেন নিরপেক্ষ নির্বাচন দিব, আগামীতে নিরপেক্ষ নির্বাচন হবে। সুতরাং এই নিরপেক্ষ নির্বাচনের দাবির কথা শুনে এখন মানুষ মনে করছে আমরা মনে হয় দেশ পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত আর কোনো কিছু করবো না। এই একটা বিষয় মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে যে আমরা নির্বাচনে যাচ্ছি। হ্যাঁ, নির্বাচন প্রয়োজন হতে তো যেতে হবে, কিন্তু সেটা এই হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আর হাসিনার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচনের দাবি আশা করা, এটা একবারেই আমি মনে করি মানে বোকার স্বর্গে আমরা বাস করছি। হাসিনার বদল ঘটাতে হবে, তারপরে নির্বাচনের জন্য যে কমিশন হবে সেই কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব, তার কোনো বিকল্প নাই। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী সদস্য সচিব, বিএম-এর সাবেক মহাসচিব, বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ফাহাদের আজকে দ্বিতীয় দিবস 2019 সালের, তারই স্মরণে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের আয়োজনে আজকে এই সভার সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে বসে রয়েছেন সমৃদ্ধ পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক জনাব শওকত মাহমুদ সহ পেশাজীবী নেতৃবৃন্দ। আমার সামনে বসে রয়েছে সম্মানিত বিভিন্ন পেশার
দীর্ঘক্ষণ আমাদের অনেক বক্তব্য শুনেছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভিক আপনার ফাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি শহীদ আপনার ফাদ জায়গা পেয়েছেন। আর ফাদের গার্জিয়ানরা বিশেষ করে বাবা মা ভাই বোন পরিবারের সবাইকে এই নির্মম হত্যাকাণ্ডের পরবর্তীতে তাদের যে আকৃতি আমরা দেখেছি, আল্লাহ যেন সেটা সহ্য করার তাদেরকে তৌফিক দেন। আমার বক্তব্য হচ্ছে কাদের গণি চৌধুরী অনেক দুর্ঘটনা বর্ণনা করেছে। আপনার পাঁচ সহ সামনে কোন ঘটনা ঘটবে, কোন সরের বোনের কি অবস্থা, সবকিছুই আমরা জানি। কিন্তু সত্যিকার অর্থে এর আগেও যদি আপনারা খেয়াল করে বর্তমান যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসছে ৭৮ বলেন, ৭৩ বলেন, ৭৪ বলেন, ৭৫ বলেন, পরবর্তীতে ৯৬ থেকে যখনই ওনারা ক্ষমতায় ছিলেন গণতান্ত্রিক কোন মূল্যবোধের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের গণতন্ত্রের কথা বলবে, গণতন্ত্রকে সবার আগে খবর দেওয়ার জন্য যারা কাজ করে তার নাম বাংলাদেশ। নিজেদের কথা বলতে, নিজের স্বার্থ হাসিল করতে, অন্যকে কথা বলতে দিবে না এবং অন্যের বা দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাদের কোনো মাথা নেই। এবং তারই অর্থাৎ একটি শুধু স্বৈরাচার বললে কম বলা হবে, এমন একটি সরকার বা শাসন ব্যবস্থা আওয়ামী লীগের পূর্বসূরীরাও বিশ্বাস করতেন, বর্তমান নেতৃত্ব বিশ্বাস করতেন এবং তাদের যারা আগামী দিনে ভবিষ্যৎ তারা কি পরিমাণে হিংস্র হতে পারে সেটি কিন্তু অনেক বক্তা এদের থেকে যদি বের হয়ে আসতে হয় তারা সবসময় যত ধরনের মাসল ব্যবসা এটার সাথে জড়িত বাংলাদেশ এবং তার অন্তঃসহযোগী আর যত ভদ্রলোকের দল তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার করা দল এবং দেশের জন্য কাজ করে দেশের মানুষের চিন্তা করে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা দল উনি করেছেন। একইভাবে ওনার পরবর্তীতে এবং খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের কথা চিন্তা করে এবং আমাদের দুইটা হাত ছাড়া জিয়াউর রহমান সাহেব যেমন বলতে দুই হাত আছে, আমরা যারা এখানে বসে আছি আমাদের দুইটা হাত ছাড়া মনে রাখতে হবে। আজকে অনেক একজন ইঞ্জিনিয়ার সাহেব আক্ষেপ করে রক্ত তো টকবক করে ফুটে না, রক্ত ৬০-৬১ বছরে টকবক করে ফোটার কথা, রক্ত টকবক করে ফোটার কথা ২২-২৩ বছরের যুবকের। বাস্তবতা হচ্ছে এই, আজকে আপনার ফাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এদেশের মানুষ যে চিয়াং কাই শেকের আমলে আফিম খেয়ে যেমন চাইনিজরা ঘুমতো, একই অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের কবে যে ঘুম ভাঙবে আমরা কিন্তু বুঝতে পারছি না। এটাও ঠিক, ঘুম কিন্তু ভাঙবে, কারণ মাউসুদুর আমলে ছিল যখন সমস্যা দেখবো জনগণের কাছে যাব। এখন আমার মনে হয় সম্মিলিত পেশাজীবী পরিষদ বলেন, এক বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে, অর্থাৎ দেশপ্রেমিক শক্তি বলে, যারা দেশের ভালোর জন্য চিন্তা করেন, দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করেন, সেই মানুষগুলোকে দেশের মানুষের কাছে পেতে হবে। যত বেশি সংখ্যক মানুষকে আমরা একত্রিত করতে পারবো তাহলেই কেবল এই যে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন আদালত, প্রশাসন যে জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসছে, দিকে বের হয়ে আসতে হলে এই যে সাংবাদিকরা ওনারা ছবি তুলতেছেন, কয়েক সেকেন্ড হয়তো দেখাবেন, কিন্তু বক্তব্য সব ছাপানোর কোনোই নাই। আজকের পত্রিকা খুলেন, আজকের পত্রিকায় একটা বা দুইটা পত্রিকাতে আপনার ফাহাদের কথা লেখা আছে, কিন্তু আর পুরো পত্রিকা কিন্তু লিখতে পারেন নাই বা লিখেন নাই, লেখাটা ভুলে গেছে, কত লিখবেন। কাজে এই যে একটি অবস্থা, অর্থাৎ দেশের মত প্রকাশের স্বাধীনতা, জনগণের অধিকার এবং আইনের শাসনে চরম এবং অব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আর আপনার
যাতে আমরা না হই সেদিকে বেরিয়ে আসতে হবে। কথা কিন্তু একটাই, চলেন সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য। আর একটা জিনিস মনে রাখতে হবে, ডেমোক্রেটিক শাসন ব্যবস্থার মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে, যতই অগণতান্ত্রিক তারা হোক না কেন। এবং সেটার জন্য আমরা 2, 4, 10 জন হয়তো আর মারা যাব, শহীদ হতে পারি, কিন্তু মিলন শহীদ হয়েছে, তার আগে কিন্তু নূর হোসেন থেকে শুরু হয়েছে, তারপরে কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। কাজে আমাদের মনে রাখতে হবে এই সরকার এমনি এমনি যাবে, এই ভাবনাটা যারা ভাবছেন তারা প্রকাশ সরিয়ে আছেন। কাজে জনগণের দাবি আদায় করতে হলে জনগণের কাছে যে জনগণকে সংঘবদ্ধভাবে সাথে নিয়ে রাস্তায় যদি আমরা যেতে পারি, তাহলে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকুক, যতই আইন আদালত আর প্রশাসন থাকুক না কেন, তখন জনগণের শক্তির কাছে অবশ্যই পরাজিত হবে। আমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই উদ্যোগের জন্য অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সংক্ষেপে কিছু নাম বলছি। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। উপস্থিত হয়েছেন নুরুল হুদা নুরু, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মহানগর ওলামা দল, কারি রফিকুল ইসলাম, সদস্য মহানগর দক্ষিণ ওলামা দল, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য সুমন, ছাত্র নেতা নাজমুল, এবং আমাদের অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ এর প্রকৌশলী বৃন্দ, যাদের মধ্যে প্রকৌশলী কামরুল হাসান সাহেব, প্রকৌশলী গোলাম মোহাম্মদ রাজীব সহ যারা এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য সহযোগিতা করছেন, তাদের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এবের সিনিয়র নেতা, অত্যন্ত সিনিয়র নেতা, আমাদের আইবির সাবেক কাউন্সিল সদস্য, বারবার নির্বাচিত প্রকৌশলী মহিত রুমি। আমি তাকে যদিও সময় সংক্ষিপ্ত, আপনি একটু দাঁড়ান, আমাদের সিনিয়র সদস্য প্রকৌশলী মহিত রুমি আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের পেশাজীবী নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, পেশাজীবী নেতা যারা শওকত মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি যারা শওকত মাহমুদ। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স আয়োজিত আজকের এই স্মরণ সভা শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর, স্মরণ সভার সভাপতি এর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার রিজু ভাই, মঞ্চে উপবিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে শহীদ আবরারকে স্মরণ করেছেন সেজন্য আপনাদেরকে অভিনন্দন করি। শহীদ আবরারের স্মৃতি আমরা কখনোই ভুলব না। এই মর্মান্তিক হত্যাকাণ্ড, পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা সবসময় করে যাব। আজকে এখানে অনেকেই বলেছেন যে শহীদ আবরার ভারতের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তার উপর আক্রমণটি হয়েছে। আসলে এই হত্যাকাণ্ডের বিচারের মোটিভটি কিন্তু পরিষ্কার করা হয়। কেন ছাত্রলীগের ছেলেরা আবরারকে হত্যার জন্য এই আয়োজন করেছিল সেটি কিন্তু স্পষ্ট নয়। সেই ধোঁয়াশা থেকেই কিন্তু মানুষ মনে করে যে ভারতের বিরুদ্ধে বলার জন্যই তাকে হত্যা করা হচ্ছে। আপনি ভারতের বিরুদ্ধে বলাটা কিন্তু সংবিধান লঙ্ঘনের পর্যায়ে পড়ে। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সংবিধানে এবং ভারতের সংবিধানে, বিশ্বের আর কোনো সংবিধানে নেই, এই দুটি সংবিধানই লেখা রয়েছে প্রতিবেশী দ্বিপক্ষীয় সুসম্পর্ক নষ্ট করতে পারে এমন কোনো বক্তব্য লেখা যাবে না, প্রচার করা যাবে।
আমাদের বর্তমান সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ভারত। ভারতের বিরুদ্ধে লেখালেখি করলে কিন্তু সংবিধান লঙ্ঘন হয়ে যায় এবং ডিজিটাল নিরাপত্তা আইনেও আর্টিকেল 39 এর সূত্র ধরে কিন্তু আইন করা হয়েছে যে প্রতিবেশী বা যাদের সঙ্গে সুসম্পর্ক আছে তাদের বিরুদ্ধে বলা যাবে। এটা পরিবর্তনের জন্য আমাদের সাংবাদিক সিনিয়র সাংবাদিকরা অনেকদিন ধরে বলে আসছে যে বিশ্বের আর কোনো সংবিধানে নেই, শুধুমাত্র বাংলাদেশের সংবিধানই আছে, ভারতের সংবিধানে আছে, পরিবর্তন করা হবে। ভারতের সংবিধানে থাকলেও ভারতের সংবাদপত্রগুলো কিন্তু আমাদেরকে সেই খাতির করে বাংলাদেশ সম্পর্কে নানা সময় তারা মিথ্যে গল্প কাহিনী প্রচার করে, বিশুদ্ধা, কিন্তু আমরা সেটা করি এবং সাংবিধানিকভাবেই আমাদেরকে না করে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে শহীদ আবরারের প্রতিবাদ সংবিধানের লঙ্ঘন হোক বা না, আমরা এটা করবই এবং এই জুলুম চলছে সেই জুলুমের প্রতিবাদ আমরা করব। এক্ষেত্রে যদি ভারত সেই জুলুমের সহযোগী হয়ে থাকে তাহলে ভারতকে আমরা ছেড়ে কথা বলব না। স্মরণ সভার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করছি, স্মরণ শব্দটি এসছে স্মৃতি থেকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষের জন্মভূমি তিনটি, একটি হচ্ছে তার বিশ্ব, দ্বিতীয়টি হচ্ছে তার মাতৃভূমি, তৃতীয়টি হচ্ছে স্মৃতির লোক। স্মৃতির লোককে তিনি বলেছেন এটা একটা জন্ম। রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্মৃতির লোক কিভাবে জন্মভূমি হয়। রবীন্দ্রনাথ যেইটা ভেবে এই কথা বলেছেন সে কথাটি তিনি বলেন, তিনি বলেছেন যে হিন্দুরা পুনর্জন্ম বিশ্বাস করে, পুনর্জন্ম হলেই মানুষের পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। কিন্তু আমরা ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত একমাত্র দিন, আমরা বিশ্বাস করি এবং আল্লাহ বলেছেন মানুষের আবার পুনর্জন্ম হবে একবার। কবর থেকে সবাইকে আবার তুলবেন এবং কবর থেকে আমরা যখন উত্থিত হব আমরা কিন্তু আমাদের স্মৃতির লোক নিয়ে উত্থিত হব, আমাদের সব স্মৃতি মনে করতে থাকবে। আমাদের হাতে যখন আমলনামা ঘুরিয়ে দেওয়া হবে তখন আমরা বলবো আরে এত ছোট ছোট ঘটনাও কি আমলনামার মধ্যে দেখা আছে। এটাই হচ্ছে এই স্মৃতি জেগে ওঠাটাই হচ্ছে মানুষের জন্ম। এবং রবীন্দ্রনাথের কথা সারবস্তা হচ্ছে যে মানুষের স্মৃতিরোগী হচ্ছে তার আসল জন্ম। আবরারের স্মৃতি আমাদের মধ্যে চিরকাল থাকবে এবং আমরা এর বিচার নিশ্চয়ই পাব। এবং আমি বিএনপির নেতৃবৃন্দর কাছে একটি অনুরোধ জানাবো, যেসব হত্যাকাণ্ড, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হয়নি, উদ্ঘাটিত হয়নি, সেই সব হত্যাকাণ্ডের কিন্তু পুনঃ তদন্ত করে আবার বিচার করা উচিত। এবং অনেক অনেক হত্যা হয়েছে যেগুলোর কোনো কোন কিনা আমরা জানি না, যেমন সাগররুনির হত্যাকাণ্ড কেন হয়েছে, কারা করেছে সেটা আমরা জানি। আমি এইখানে দীর্ঘ বক্তব্য দেব না, আমি সংক্ষেপে বলি যে এখানে অনেকেই বলেছেন যে আমাদের একতরফা আন্দোলনের কথা। কেন আমরা একতরফা আন্দোলন করব? বিএনপি ভদ্রলোকের দল, বিএনপি বলেছে যে নির্বাচনকালীন সরকার নিয়ে আগে আলোচনা হোক, আগে সুরা হোক, তারপরে নির্বাচন কমিশনের পুনর্গঠন নিয়ে আলোচনা হোক। নির্বাচন কমিশন হচ্ছে একটা পোস্ট অফিসার, এটার মাথায় কে থাকলো না থাকলো, এটা ডিজি কে হলো, প্রধান কে হলো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। কারণ আমি যেই হবে সে ওই দলীয় ভাবেই কাজ করে। আমরা চাই যে একটা অন্তর্বর্তী একটা নিরপেক্ষ সরকার এবং এই সরকারের অধীনে নির্বাচন হবে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 1996 সালে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে সেটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন হয়েছে। সেটি কিন্তু 5 বছর মেয়াদান্তের নির্বাচন ছিল না। কেন নির্বাচনটি হয়েছিল? তদানীন্তন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা কেয়ারটেকার সরকারের দাবি জানিয়ে তিনি কিন্তু সংসদ থেকে পদত্যাগ করে দিয়েছেন। তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কোনো উপায় ছিল না যে একটি অসাংবিধানিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। তাই তাকে মধ্যবর্তী নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংবিধান সংশোধন করতে হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি সংযোজনের জন্য। এবং তিনি তার প্রজ্ঞার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন, আমি কোনো অসাংবিধানিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো না, আমি একটি সাংবিধানিক কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। কিন্তু শেখ হাসিনা কিন্তু চেয়েছেন যে বেগম খালেদা জিয়া এক দফার দাবি পূরণের মাধ্যমে তিনি যেন বিদায় নিয়ে নেন, তিনি কারো কাছে তার ক্ষমতা হস্তান্তর করতে হবে না।
এবং শেখ হাসিনা এই দাবিতে অটল ছিলেন এবং তিনি কোনো আলোচনায় কিন্তু বসেন নাই, কোনো আলোচনায় কিন্তু শেখ হাসিনা তখন বসেন নাই। বিএনপির সাথে বেগম খালেদা জিয়া বারবার বলেছেন আসুন আলোচনা করি, আপনারা কি সরকার চান, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে। আজকে আমরা যখন চাইছি, আমরা আলোচনা করতে চাই, তারা আলোচনা করতে চায়। তাহলে শেখ হাসিনা যদি আমাদের সঙ্গে আলোচনা না করি, তার কেয়ারটেকার সরকারের দাবি বাস্তবায়ন করেছিলেন, তাহলে আমাদেরকে সেই পথে যেতে অসুবিধা করবে। আমরা আলোচনা চাই না, এই স্বৈরাচারের সঙ্গে আর কোনো আলোচনা নাই। এক দফা দাবি আন্দোলনে যাওয়া আমাদের জন্য বৈধ নাই। বৈধতাদের অবদান করেছেন না, কোনো আলোচনার প্রয়োজন, আমরা আলোচনায় যাই। আমরা আলোচনায় যাব না, কিন্তু এক দফা দাবি আদায়ে আমরা যেই সংগ্রাম করব, এই সংগ্রাম হচ্ছে নিয়মতান্ত্রিক সংগ্রাম এবং এই সংগ্রামের চাপেই সরকার বিদায় নিতে বাধ্য। তারপর কে আসে কে যায় সেটা জনগণ ঠিক করবে, বাংলাদেশের জনগণ। 1994 সালে আমি একটা রেফারেন্স দিয়ে শেষ করছি। 1994 সালে আওয়ামী লীগের একজন নেতা, নাম হচ্ছে বঙ্কু সাহা, তার একটি পত্রিকায় ছবি ছাপা হয়েছিল যে আওয়ামী লীগ হরতাল দেখেছিল মালিবাগ চৌধুরীপাড়ার রেল লাইন যে আছে সেখানে, সে রেল লাইনের ফিশ প্লেট করেছিল, এই ছবি ছাপা হয়েছিল। এবং এই বঙ্কু সাহাকে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছিল, যে গণতন্ত্রের আন্দোলনে অবদান রাখার জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা। আমরা কিন্তু রেল লাইন তুলব না, আমাদের রেল লাইন তুলতে হবে। জনগণ যেভাবে বসে আছে, রাজপথে নামবো, নেমে এই সরকারকে টেনে কমাবো। এটাই ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এখন যার বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের সকলে নেতা, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের তিনি আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথির বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য উনি নিজের নাম প্রত্যাগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব উনি বক্তব্য রাখছেন না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক নেতা প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজভী। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজভী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বৃহত্তম দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট কিংবদন্তি সাংবাদিক জনাব শওকত মাহমুদ ভাই, আবার আরেকজন কিংবদন্তি ডাক্তার এজাম জাহিদ হোসেন, উপস্থিত আছেন শিক্ষক নেতা সেলিম মিয়া ভাই, উপস্থিত আছেন আমাদের এর ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী হাসিন আহমেদ, আরেকজন বিপ্লবী প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুব এবং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আমার দেশের নির্বাহী সম্পাদক আব্দুল আহমেদ, আছেন আরেকজন আমাদের মহাসচিব হিসেবে গোলাম কেনেডি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সেলিম ভাই, সামনে উপস্থিত অনেক পেশাজীবীবৃন্দ, প্রকৌশলীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু এক মিনিটে আমার বক্তব্য শেষ করবো। সেটা হলো যে আজকে জানি না 2 বছরের মধ্যে আমার মনে হয় যে আমরা এই মেধাবী ছাত্র শহীদ আদারের কথা প্রায় ভুলে যেতে বসেছি। আমরা ভুলে যেতে বসেছি চৌধুরী আলমের কথা, আমরা ভুলে যেতে বসেছি ইলিয়াস আলীর কথা। এদেশের লোক হাজার হাজার বিএনপির নেতা কর্মী সাধারণ মানুষ আজকে সরকার দ্বারা গুম ও খুনের শিকার, কিন্তু আমরা জাতি হিসাবে আজকে নির্জীব হয়ে গেছি। আমি আজকে সম্মানিত প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে এই জাতিকে আবার পুনরুজ্জীবন দান করতে হবে এবং সেই দায়িত্ব নিতে হবে বিএনপিকে। আমরা পেশাজীবীরা অন্তত এটুকু বলতে পারি, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা আন্দোলনের ডাক দিন,
আমার মনে হয় দেশবাসী প্রস্তুত আছে, ইনশাআল্লাহ আপনারা সবাইকে পাশে পাবেন এবং এই সরকারের পতন অবশ্যই ঘটবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্যের জন্য সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন। প্রিয় সুধীবৃন্দ, আমরা যার অপেক্ষায় যার কথা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ বসে আছি, আজকের এই স্মরণ সভার প্রধান অতিথি যারা পিতা পছন্দ যারা কোথায়? আচ্ছা, আমার 20 মিনিট লাগবে। হ্যাঁ, আপনার উত্তর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিশিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ এবং আজকে সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই আপনার উত্তর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, আমরা আগেও জানিয়েছি, এবং সেই সঙ্গে এই ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে তাদের হাতে এই দেশে যে সমস্ত দেশপ্রেমিক শহীদ হয়েছে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা। আজকে ধন্যবাদ জানাই আজকে যে তারা এই দিনটিতে আজকে আপনাকে স্মরণ করছেন। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যারা সেদিন আপনার সোচ্চার হয়েছিল, দুর্ভাগ্যজনক ভাবে আজকে তাদের কোনো কর্মসূচি আমি অন্তত দেখতে পাই। একটি কথা যেটা ডক্টর জাহিদ বলেছেন, আমি এই কথাটা প্রায়ই বলি, পরিবর্তন আসে সবসময় তরুণ এবং যুবকদের মাধ্যমে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা বাংলাদেশে সেই তরুণ যুবকদেরকে সামনে দেখতে পাচ্ছি না। আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আবরার হত্যা এই দেশের সামগ্রিক যে সংকট, সেই সংকটের একটা প্রতিচ্ছবি। বহু আবরার হত্যা হয়েছে এবং আমরা সবাই জানি যে আমাদের 500-র উপরে অধিক দেশপ্রেমিক নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এটার কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুদূর প্রসারী একটি আধিপত্যবাদী চক্রান্ত। আমরা দেখেছি আজকে যে এই সরকার, তারা এই আধিপত্যবাদের দাবিদারি করছেন, পুতুল সরকারে তারা পরিণত হয়েছে। আওয়ামী লীগের এই সরকার শুধু আজকে নয়, 1972 থেকে 75 সাল পর্যন্ত একইভাবে তারা একটা দাবিদার সরকারের ভূমিকা পালন করেছে। বাংলাদেশকে তারা একটা দাবিদার রাষ্ট্র পরিণত করেছে। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে, সুকৌশলে গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে এবং আপনার গণতন্ত্রের কথা বলে তারা আবার একই কায়দায় এই দেশে আবার
সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল এবং একটা তাবেদার রাষ্ট্র একটা গঠন করতে চায়, তারা একটা প্রতিষ্ঠা করতে চায়। বন্ধুরা, এই দেশের মানুষ চিরকাল সবাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে সবসময়, যুগ যুগ। আমি খুব বিশ্বাস করি এবং আমি অত্যন্ত আশাবাদী যে কখনোই বাংলাদেশের মানুষকে এইভাবে পরাজিত করা সম্ভব হবে না এবং এই সরকারকে অবশ্যই তাদেরকে করে যেতে হবে এবং জনগণের কাছে তাদেরকে ক্ষমতা আসতে হবে। এই সরকারের কীর্তিকলাপ বর্ণনা করে আমি আপনাদের সময় আমার সময় দুটো নষ্ট করতে চাই। এটার বলার কোনো জায়গা নেই। এই কয়েক বছরে তারা বাংলাদেশকে পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এর কোথাও কোনো জবাবদিহিতা নেই, এর কোথাও কোনো ন্যায় বিচার নেই, কোনো মানুষের কোনো জীবনের জীবিকার কোনো নিরাপত্তা এর অবশিষ্ট নেই। আজকে দেখুন, আজকে বলেছেন আমাদের রাকা আমাদের সাংবাদিক কনক সারওয়ারের বোন, কনক সারওয়ার এই সরকারের অত্যাচারে নির্যাতিত হয়ে সে পালিয়ে জীবন রক্ষা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সে আশ্রয় নিয়েছে। সেখান থেকে সে কিছু সত্য কথা তার চ্যানেলের মাধ্যমে সে প্রকাশ করে, প্রচার করে এবং সম্প্রতি প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সে যে প্রতিবেদনটি আপনার উপস্থাপনা করে, প্রচার করে, সেই কারণেই এই ভয়াবহ প্রতিহিংসা পরায়ণ এই সরকার এই আজকে তার বোন, যিনি রাজনীতির সঙ্গে কোনো মতেই জড়িত নয়, তিনি একটি গৃহবধূ, তাকে তারা গ্রেফতার করেছে। 3 সন্তানের মা, গ্রেফতারই শুধু করেনি, তাকে নির্যাতন করে তাকে রিমান্ডে নিয়েছে। এটা ধারণার বাইরে। কতটা ফ্যাসিবাদী হলে, কতটা আপনার স্বৈরাচারী হলে, কতটা নির্যাতনকারী হলে এই ধরনের মানুষের উপর অত্যাচার নির্যাতন করা যায়, এটা নতুন নয়। এটা আমরা দেখছি। এটা যেহেতু আজকে একজন সাংবাদিকের বোনের উপরে এই অত্যাচার হয়েছে, এর আগে আপনার প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম, তাই না, রোজিনা ইসলামের উপরে যখন অত্যাচার হলো তখন সেইভাবে তখন সঞ্চার হয়েছে। কিন্তু আমাদের কত নেতা কর্মীকে যে এইভাবে তাদের বাড়িতে গিয়ে তাদের মা বোনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এবং এই গত কয়েক বছরে আমাদের অসংখ্য নেতা কর্মী একই কায়দায় একইভাবে নির্যাতন। বন্ধুগণ, বক্তব্য এখন বেশি দেওয়ার সময়, এখন কাজের সময়। আমি যে কথা বারবার বলি যে এটা শুধুমাত্র একা বিএনপির কোন আপনার সংগ্রাম নয়, হতে পারে না, এটা সমগ্র বাংলাদেশের জাতির একটা। এই সংকটকে থেকে উদ্ধার করতে হলে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একা বিএনপি তো আজকে ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, কোনো জাতি পড়েছে। সেই ক্ষেত্রে আজকে কোনো জাতিকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমি তাই বারবার বলেছি যে বিএনপি তো আছেই, সেই সঙ্গে সমস্ত দেশপ্রেমিক যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তিরা আছেন, আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই এই ভয়াবহ দানিব সরকারকে সরিয়ে সত্যিকারের একটা জনগণের সরকার এই ব্যাপারে কোনো দ্বিমত কারণে এই ব্যাপারে সবাই আমরা একমত। আজকে আমাদেরকে এই সরকারকে সরিয়েই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে হবে। বন্ধুগণ, আমি বক্তব্য দৃঢ় করে আছি এবং বেশ অসুস্থ। আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়ে আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই যে অবৈধ সরকার, যারা বিনা নির্বাচনে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে, তাদেরকে সরিয়ে আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে আমরা মুক্ত করি এবং আমাদের নেতা যিনি আজকে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের হ্যালো, আমি একটু প্রেস ক্লাবে আসছি, আমি আসতেছি।
ও হানিফ চলে আসতেছে, ও আসছে আসতেছে। আমাদের গণতন্ত্রের মাতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমিও আসতেছি। এবং আমার তো আমাদের যিনি আধা ঘন্টা নেতৃত্ব লাগবে না। দিচ্ছেন এই সংগ্রামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসি এবং এই দেশকে মুক্ত করি, আমাদের সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। আজকে তাহলেই আমাদের আবরারের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সত্যিকার অর্থে আমরা একটা মূল্য দিতে পারবো, সেটার আমরা একটা মর্যাদা দিতে সক্ষম। আমি আগেই বলেছি যে আবরারের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে পুরোপুরি ভাবে আপনার একটা নতজানু রাষ্ট্রে পরিণত করবার একটা সংগ্রাম, একটা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সংগ্রামে আমরা সবাই যাই এবং একই সঙ্গে আমরা এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি বেশ অসুস্থ, এই কারণে আমি আপনার আপনাদের সঙ্গে